গো, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো মা। তুমি তো জানো মা, প্রতি শনি মঙ্গলবার আমি তোমার দুয়ারে জল ঢালি। আমার সেই ইচ্ছাটা যেন জলে না চলে যায়। ওই মালটাকে আমার চাই চাই। কে ঢাকা লজ বন্ধ করে হিন্দি গান চালানো? কে? কার এত বড় সাহস? কে বন্ধ? কে? জয় মা, জয় মা, জয় মা। এই তোমার তাহলে সপাটাই জড়িয়ে ধরে। এই কি সব উল্টোপাল্টা বলছো? স্বয়ং দেবীর মাত্রে আগমন। এখন আমি কি করি? স্বয়ং দেবীর আগমন মানে? কোথায় দেবী? কেন তুমি তো আমার কাছে সেই দেবী। তোমার কাছে দেবী মানে? তুমি মা বিশালাক্ষী আমার মনের কথা জানতে পেরেছি। প্রতি শনি মঙ্গলবার আমার পুজো বিফলে যায় না। মানে? জানে, একবার তো মাই জানে আমি তোমায় কতটা ভালোবাসি। এখন আমি কি করি? পুজো করি না তোমায় করি? পুজো? এই তুমি কি আমায় ভালোবাসো? যদি না বাসো তবে পরোয়া করি না। ওলে বাবালে, তুমি তো দেখছি আমার জন্য পাগল। কেন গো? এতক্ষণ ছিল না জানো, এই যখনই তোমায় দেখেছি তখনই আমার বুকের ভেতরে কেমন ধাকপাক। ও মা, তাই নাকি? আমার কিন্তু ভীষণ লজ্জা করছে। আমারও। কি? তোমারও কি? কি হলো বলো? চুপ করে গেলে কেন? শিশির, আমার শরীরটা কেমন শিশির করছে। আমার গা হাত পা যেন কেমন গরম লাগছে। এই আমার গায়ে হাত দিয়ে দেখো না, গাটা গরম লাগছে। এ কি, তোমার হাত ঘামছে কেন? তার মানে তুমিও করো? বুঝেছি, তোমার লজ্জা করছে তো। আর লজ্জা পেয়ে আমার এই বুকের ভিতরটা কেমন লাফিয়ে উঠছে। তার মানে তুমি আমায় ভালোবেসে ফেলেছো। একদম ঠিক ধরেছো। তবে একটু নয়, অল্প নয়, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। অনেক। তাই? আগে হ্যাঁ মশাই। উরি বাবারে, শুরু হয়ে গেছে তুমি বেশি। এই না, তুমি কম আমি। এই পলি, এদিকে এসো। এই আমি না তোমার জন্য একটা জিনিস এনেছি। কি জিনিস গো? এই টক ঝাল মিষ্টি লজেন্স। ঝাল কেন? ওই টক মিষ্টিটাই তো ঠিক ছিল, আবার ঝাল। এই আর কিছু আনোনি আমার জন্য? হ্যাঁ এনেছি। আমি না তোমার জন্য পাখি বেলুন এনেছি। পাখি বেলুন? এই সেটা আবার কি? ওই তুমি ফু দেবে লম্বা হয়ে যাবে। দাঁড়াও দেখাচ্ছি। তবে সঙ্গে করে নিয়ে আসবো। বলছি কি, দিনক্ষণ দেখে নিয়ে আসবে মানে? কি আনবে গো? সিঁদুর। এই মায়ের মন্দির আমি ঘষে দেবো সিঁদুর। তার আগে আমি তোমায় দিয়ে দেবো। এসো বলছি, এসো না। কি দেবে গো? আগে কাছে তো এসো। কাছে যেতে হবে? দাঁড়াও যাচ্ছি। তুমি আমায় চড় মারলে। বামন হয়ে চাঁদ ধরতে গেলে এমনই হয়। এটা তুমি কিন্তু ঠিক করলে না। দাও আমার পাখি বেলুন আমায় দাও। নাও ধরো। তোমাকে লম্বা করতে হবে না। হাট এখান থেকে। মা গো, তুমি তো জানো মা, ওকে আমি কতটা ভালোবাসি। তার জন্য আমি তোমার কাছে জোড়া পাঠা মানত করেছি। একটা নয়, দুটো পাঠা। ওই পাঠা দুটো কাঁদছে। ওকেও পেলাম না, তোদের আর বলি দিলাম না। আমি এক্ষুনি গিয়ে ছেড়ে দিচ্ছি। দাঁড়া। যত সব বোগাস। আমি এই মন্দিরে এসেছি শুধুমাত্র নবাবের জন্য। প্রতি মঙ্গলবার নবাব এই মন্দিরে আসে পুজো দিতে। আজ আমি ওকে ছাড়ছি না। আমার সব কিছু দিয়ে নবাবকে আমার হাতের মুঠোয় নিয়ে আসবো। দেখি আজ ওকে কোন শক্তি বাঁচায়। নবাব, তুমি জানোই না যে আমি তোমাকে পাওয়ার জন্য কতখানি নিচে নামতে পারি। তুমি আমাকে অনেকবার অপমান করেছিলে নবাব। মনে রেখো, স্বয়ং দেবরাজ ইন্দ্র পর্যন্ত উর্বশীর মোহে পড়েছিলেন। আর তুমি তো সামান্য মানুষ। তোমার হুশ জ্ঞান সব আমি নষ্ট করে দেব। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
কেন পাবো না? যে রাঁধে সে চুলো বাঁধে। একদম ঠিক বলেছেন, সত্যি আপনার কথার মধ্যে যুক্তি আছে। সত্যি কথা বলতে কি, মাকে ডালে না মনের মধ্যে কেমন যেন একটা চোট। আমিও আপনার সাথে একমত, কিন্তু বড্ড বেরসিক আপনি। আমি বেরসি? আচ্ছা আমি বেরসি কি দেখে বুঝলেন? বুঝেছি, আপনার মধ্যে সততা আছে, সাহস আছে, কর্তব্য আছে, বীরত্ব আছে, কিন্তু নেই শুধু প্রেম। আমার মধ্যে প্রেম নেই? আপনি একদম আমাকে চিনতে ভুল করেছেন। অনেক বড় প্রেমিক আমি। নালি সমাজে সংসারে এতগুলো মানুষকে ভালোবাসলাম কি করে? কিন্তু আমাকে তো ভালোবাসতে পারেন না। হ্যাঁ মানছি মানছি আমি আপনার যোগ্য নই, কিন্তু আমাকে একটু বোঝার চেষ্টা শুধু করুন। প্রথম দিন দেখেই আপনাকে বুঝতে পেরেছি। কিছুই বোঝেননি আপনি। আচ্ছা বলুন তো কি নেই আমার? আরে পলি দেবী, সব কিছু আছে আপনার মধ্যে, ছলকে ছলকে উঠছে। আপনাকে দেখে তোমার পাগল হয়ে যাওয়ার জোগাড়। সত্যি কথা বলতে কি, আপনাকে দেখে না সমাজের সংসারে যত বাংলা মালখেকো মাতালগুলো আছে প্রত্যেকের নেশা ফেটে গেছে। ছি 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 পলি দেবী, একজন ভারতীয় বঙ্গ নারী হয়ে নিজেকে গড়ে তুলেছেন একজন পশারিনী করে। এতটুকু লজ্জা করেন আপনার, তাই না? আপনি আমাকে আপনার মতো করে তৈরি করে নিন, আমি তো সেটাই চাই। আমি আপনার মনের মতো হব। আচ্ছা বলুন তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, কারণ গাধা পিটিয়ে কোনোদিন ঘোড়া করা যায় না। উচ্ছে গাছে কোনোদিন আম ফলে না। কাকের পেছনে যতই ময়ূরের পালক গুঁজে দিন না কেন, কাক কোনোদিন ময়ূর হবে না। কাক চিরকালই কাক থাকবে। কুকুরের লেজ চিরকাল বেঁকা থাকে। আপনি হাত দিয়ে টেনে কোনোদিনও তাকে সোজা করতে পারবেন না। আপনি আমাকে যত অপমানই করুন আমি কিচ্ছু মনে করব না, কারণ আমি ভুল আর আপনি ঠিক। সত্যি তো আমার ভাবা উচিত আমি কোন দেশের মেয়ে। মাতঙ্গিনী হাজরা যে দেশের বিদ্রোহিনী সন্তান। রানী রাসমণি যে মাটির মেয়ে। মাদার টেরেসার মতো মানুষ যে দেশের মাটিতে বিখ্যাত হয়েছেন। পলি দেবী, আপনাকে একটা কথা বলবো। এই এতক্ষণ ধরে যে নামগুলো করলেন, মাদার টেরেসা, মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণি, তারা কিন্তু কেউ আপনার মতন ওই বগল কাটা জামা পরে এই সমাজের বুকে থাকা পুরুষ মানুষগুলোকে নষ্ট করবার চেষ্টা করেননি, বরঞ্চ সমাজটাকে সুস্থ সুন্দর করে গড়ে তোলবার চেষ্টা করেছেন। বিশ্বাস করুন আমিও তাদের পথ অনুসরণ করেছি। মাতা চন্দ্রমণির গর্ভে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন, আপনার মতন ওই ফাটা পেটে নয়। যে পেট দেখিয়ে তখন থেকে আপনি আমাকে চমকানোর চেষ্টা করছেন। পলি দেবী, যদি কোনোদিন আপনার বিয়ে টিয়ে হয়, বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়, তোমাকে পুজো দিতে আসা এই শাড়ি পরেই আমি আমার লজ্জা ঢাকবো। আরে এই শাড়ি যাই মাকে পুজো দেবো। আরে কিছু মনে করবেন না প্লিজ। এই তো আমি পেরেছি। আর কেউ কখনো আমাকে নোংরা নজরে দেখবে না, আর কেউ কোনোদিনও আমাকে খারাপ বলবে না। কি হলো বলুন, আমি পেরেছি তো? আপনি এক কাজ করুন, মাকে পুজো দিয়ে বাড়ি চলে যান। কিন্তু আপনি? আমিও মাকে পুজো দিয়ে বাড়ি চলে যাবো। আচ্ছা, এই সাজে আমাকে দেখে ভালো লাগছে না? কি মনে হচ্ছে বলুন না? এ সত্যি কথা বলবো, আপনাকে না মা বলে ডাকতে ইচ্ছে করছে। না, আমি মা হতে চাই না। আরে বাবা, এই বয়সে মা হলে আমার গ্ল্যামার থাকবে। পলি দেবী, ওমা, এই রূপ হচ্ছে মায়ের রূপ। কোনোদিন এই সাজে সেজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবেন আপনার মনের মধ্যে যত কলঙ্ক পাঁক আছে সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এই সমাজের সংসারে প্রত্যেকটা মানুষ আপনাকে মাতৃজ্ঞানে সম্মান করছেন। আরে বাবা, আমি তো আপনার কাছে হতে চাই আপনার
সে তো প্রথম দিন দেখেই বুঝতে পেরেছে শিয়াল যতই চালাক হোক না কেন তাকে সঙ্গী করা যায় না, কিন্তু কুকুরকে ভালোবেসে রাত্রির বেলা এক বিছানায় জড়িয়ে ধরে নিয়ে শোয়া যায়। আমি কিন্তু আপনাকে ছাড়বো না নবাব। আমার দিলাম জবাব। ছোট্ট এইটুকু অবস্থায় যদি উত্তেজিত না হয়ে পড়তেন আপনার অভিনয়টা ধরাই পড়তো না। আসলে পলি দেবী, আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমি আপনাকে ছাড়বো না নবাব, আমি আপনাকে কিছুতেই ছাড়বো না। কেমন চড় খেলে আমায় চড় মেরেছিলে না? চড়ের বদলা চড়, টাক ডুম ডুম ডুম। আনন্দের দিন, আনন্দের দিন, সত্যি আজ আনন্দের দিন। কি হচ্ছে মৌসুমী? কি হচ্ছে মৌসুমী? কি হচ্ছে? ক্লাব মেম্বার জলদি আসুন। জল দিন, জল দিন, জল দিন। যান, একটা গাড়ির ব্যবস্থা করুন, ডাক্তারের কাছে যেতে হবে। যান। কি হচ্ছে বোন? কি হচ্ছে? কি কষ্ট হচ্ছে? আমাকে বল বোন, আমাকে বল। হঠাৎ মাথাটা ঘুরে গেল, পেটে একটা কেমন যেন ব্যথা হতে। পেটে ব্যথা? হ্যাঁ। পেটে ব্যথার কারণ? ও নিশ্চয়ই আমাকে ভাই ফোঁটা দিবি বলে সারাদিন কিছু খাসনি, খালি পেটে আছিস। তোমাকে ভাইফোঁটা না দিয়ে আমি কিছু খেতে পারি দাদা। তাহলে ভাই ফোঁটা দিয়েই তো এখানে আসতে পারতিস। ভাইফোঁটা শুরু পঞ্জিকা অনুযায়ী বেলা 11:10 থেকে। ঠিক আছে, চল তাড়াতাড়ি কোয়ার্টারে গিয়ে আমাকে ভাই ফোঁটা দিয়ে কিছু খাবি। চল, আর কোনোদিন উপোস করবি না। তবে তোকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে। তাই তোর পেটে ব্যথা হচ্ছে কেন? তুমি দুশ্চিন্তা করো না তো দাদা, এমনি ঠিক হয়ে যাবে। মাইক্রোফোনটা দাও। নে। হ্যালো, সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর জন্য আমি দুঃখিত, তবে অনুষ্ঠান এক্ষুনি আবার শুরু হবে। আমি আসছি, আপনারা এনজয় করুন। জমে উঠুক এই প্রভাতী ভাতটা দ্বিতীয়ার অনুষ্ঠান। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। সারাটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। তোর হাতে ফোঁটা নেওয়ার পর মনটা আমার ভরে গেল, কিন্তু পেট ভরে না। কেন কেন পেট ভরলো না কেন? কি করে ভরবে? ওই যে দুটো মিষ্টি। আচ্ছা বোন, তোর মনে আছে আমরা যখন ছোট্ট ছিলাম এই ভাইফোঁটার দিন তুই আমাকে থালা ভর্তি লুচি আর ডিশ ভর্তি মিষ্টি দিতিস? হ্যাঁ মনে আছে তো, দিতাম তো দিতাম তো। তাহলে আজকে দুটো মিষ্টি কেন? তাও আবার সুগার ফ্রি, ভাল লাগে বল? আচ্ছা দাদা, তোমার কত সুগার খেয়াল আছে? মিষ্টি খাওয়া চলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মিষ্টি খাবো না। তাহলে এক কাজ কর, আজকে দুপুরে না, আজকে দুপুরে কি করবি বলতো? আজকে দুপুরে খাসির মাংস। খাসির মাংস? আরে জমিয়ে খাওয়া। মোটেই নয়, মুরগির মাংস। সেটাও আমি তোমার জন্য হালকা করে রেঁধে দেবো। দূর, ভাল লাগে না।
আমার উপর রাগ হয়েছে বলে, আমার সঙ্গে কথা বলবি না বলে আমার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছিস, তাই তো? তোর রাগটা কি করে থামানো যায়? কি করলে তোর মনে পড়েছে, তোকে একটা বিয়ে দিয়ে দেবো, বুঝলি? তোর বর এসে গেলেই না, তার সাথে তুই তোর রাগ দুঃখ আরে কি কাল আসবে পরশু আসবে, কি দেখো দর্শক ওরা ভান্ডারে কি আনতে যাবে? ভোঁটাটা যে আবার অর্ধেক হয়েছে। কার সাথে কথা বলছো? পিসির সাথে। মাথায় গোবর পোড়া, কোনো বুদ্ধি নেই। সত্যি মাথা মোটা। আগামীকাল দেখতে আসছে, 2 বছর পর কেটে গেলে কাল সর্পযোগ, ফাইনাল ডেটটা ঠিক করবে। পাত্রপক্ষ নিজে দেখতে আসছে। কি মাছ খেতে ভালোবাসে জানো? কি মাছ বলতো? গুড়জাউলি মাছ। হ্যাঁ, জানো না সেটা? এই জন্য ব্যাপার। আরে ছেলে নিজে দেখতে আসছে বলে কথা, আমাদের ভালো মন্দ আয়োজন করতে হবে তো নাকি? দেখো মামা, তোমার ছেলেকে বারণ করে দাও বলে দিচ্ছি, নইলে কিন্তু এখনই মারদাঙ্গা শুরু হয়ে যাবে, দুমদাম হাত চালা দেবো। তাই চালাও হে দেবী, তোমার রণরঙ্গিনী মূর্তি থেকে আমি ভয় ভীত সন্ত্রস্ত। আজকে সমাজের বুকে যদি সব মেয়েরা এই রূপ ধরে চলে, তবে মেয়েদের থাকবে না কোনো ভয়। সব মেয়েদের সব পুরুষরা ভয় পাবে, জানিয়ে নিশ্চয়। তবে একটা কথা, কালকে যখন পাত্রপক্ষ দেখতে আসবে, তাদের সামনে মাথাটা একটু শান্ত রাখিস মা। তোমরা হাসছো? না, হাসবে না, হাসবে না, হাসবে না। হাসির কথা শুনে হাসবে না, ভ্যা ভ্যা করে কাঁদবে। মা চণ্ডী, রাগ থামাও, পেটে যে আমার রাহুর খিদে, দুটো খেতে দাও। জানা, যেখানে ছিলে সেখানে যা। কেন তারা খেতে দিল না? এমন পরিবেশে ছিলাম যেখানে খাবার চাওয়া যায় না রে বোন। যেখানে সবাই মর্মা হতো, সেখানে কি খাবার চাওয়া যায়? তার মানে তুই এতক্ষণ কোথায় ছিলি? কবরস্থানে। কবরস্থানে? পারলাম না বাবা, জানো, পারলাম না, হেরে গেলাম। ওই মামুদের 10 বছরের বাচ্চা ছেলেটা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে সেই যে অজ্ঞান হয়ে গেল, ওর জ্ঞানটা আর ফিরল না বাবা। নার্সিং হোম থেকে মরা ছেলেটাকে নিয়ে কোলে করে বাড়ি ফিরলাম। বাড়ির উঠোনে যখন বাচ্চাটাকে শুয়ে দিলাম, চারিদিকে ঠিক ঠিক করছে ভিড়, কারোর মুখে কোনো কথা নেই। ও কি মর্মান্তিক দৃশ্য, চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। জানো পিসি, মামুদের বউটা না বাড়ির ভেতর থেকে চিৎকার করে কাঁদতে কাঁদতে ওর মরা ছেলেটার বুকের ওপর মাথা ঠুকতে লাগলো। মামুদ ওর মরা ছেলের পায়ে নিজের কপালটা টুকে টুকে কপাল ফাটিয়ে ফেললো বাবা। পারিনি, বিশ্বাস করো, বিশ্বাস করো, পারিনি। আমিও হাউ হাউ করে কেঁদে ফেললাম। এমন কোনো মানুষ ছিল না যার চোখ দিয়ে জল ঝরেনি। কাকে সান্ত্বনা দেবো বলো না বাবা, কাকে সান্ত্বনা দেবো? মামুদের বউটা আমার পা দুটো জড়িয়ে ধরে বলল, ভাইজান, ভাইজান তুমি তো এত কিছু পারো, ভাইজান পারো না? বলো না, পারো না আমার ছেলেটা প্রাণটা ফিরিয়ে দিতে? পারো না? বলো না, বলো না ভাইজান, বলো না। আমার মরা ছেলেটাকে কেন আমার কোলে এনে দিলে? আমি পারিনি বাবা, বিশ্বাস করো। ভাবির প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারিনি, খালি হাত দুটো জোর করে ঈশ্বরের কাছে একটাই কথা বলেছি, ভগবান এত বড় শাস্তি তুমি ওদের কেন দিলে ঠাকুর? তুই শান্ত হ বাবা, তুই শান্ত। কি করে শান্ত হব বাবা? বলো না, বলো না, কি করে শান্ত হব? মামুদ আর আমি ছোট্টবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, খেলাধুলো করেছি। আজকে সেই মামুদের বুকটা ভেঙে গেল বাবা। বলতে পারো, বলতে পারো বাবার ভাঙা বুকটা কি করে জোড়া লাগবে? বলতে পারো? নবাব, তোমার খেয়ে দেয় কি কোনো কাজ নেই? ওই মুসলমানদের নিয়ে তো মাতামাতি করছো কেন? প্রতাপ বাবু, আর একটাও আজে বাজে কথা বলবেন না, নালে একটু আগে যে হাত দিয়ে আমি মামুদের বাচ্চাটাকে কবরে ঘুম পাড়ি দিয়ে এসেছি, সেই হাত দিয়ে আমি আপনাকে কবরে পাঠিয়ে দেবো। এই যে প্রতাপ বাবু, শুনতে পাচ্ছেন? শুনছেন? বাড়ি যান, বাড়ি যান। নবাবের মাথার ঠিক নেই। মাথার ঠিক থাকবে কি করে? মাথার আর কি দোষ? ওই লোকজন তোর মাথাটাকে চিবিয়ে খেয়ে নিয়ে। শোনো নবাব, ওই মুসলমানদের সঙ্গে মেলামেশা কেউ পছন্দ করছে না। পাড়ায় যাওয়া তুমি বন্ধ করো। বাবু, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবেন না। মানুষের প্রতিবেশী হয়ে ওঠার চেষ্টা করুন, নাহলে হঠাৎ করে রাত্রি 2টোর সময় যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, প্রতিবেশীরাই আপনার পাশে এসে দাঁড়াবে, ধর্ম নয়। তোমার সঙ্গে দেখি দুটো তো ভালো করে কথাও বলা যাবে। আপনি ভালো কথা বলছেন না প্রতাপ বাবু, আপনি হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। প্রতাপ বাবু, আপনার শরীরের রক্ত লাল, আর ওই মুসলমানের শরীরের রক্ত লাল। আচ্ছা প্রতাপবাবু, মনে করুন হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়লেন, আপনাকে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তারবাবুরা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন আপনার শরীরে রক্ত লাগবে। ওই ব্লাড ব্যাংক থেকে রক্ত এলো, সেই রক্তের প্যাকেটে লেখা থাকবে না এটা হিন্দুর রক্ত, এটা মুসলমানের রক্ত। ধর্ম আলাদা, জাত একটাই, সেটা মানুষের জাত। রক্ত একটাই, সেটা মানুষের রক্ত। আর তোমাকে ঘিরে যদি হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই শুরু হয়, তখন কি হবে? আমার আগে আপনার টুটিটা ছিঁড়ে আমি রাস্তায় ফেলে দাও প্রতাপ বাবু। এই সমাজের সংসারে প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে, শুধুমাত্র কিছু নোংরা মানুষ আপনার মতন ছাড়। নবাব, যাওয়ার সময় তোমার একটা কথা বলে যাই।
বাড় ভালো, কিন্তু অতিরিক্ত বাড় ভালো নয়। সাবধান। সালা মুখটা যেন পায়খানার মগ, তার আবার গরমকালে পরচুল পড়ার শখ। চল। এই শোন, বেশি বক বক না করে তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নে। তোকে ফোঁটা না দিয়ে আমি জল খাবো না, তাড়াতাড়ি আয়। ও দাদা, দাদা বেলা কিন্তু অনেক হয়েছে, বুঝলে তো, অনেক ও বাবা, স্নানটা সেরে নাও, আমি খাবার দাবার গুলো গোছাই, ও আবার ফোঁটা দেবে, একদম বেলা করো না। মামুদের বাড়িতে যে ঘটনা ঘটে গেছে, তারপর তোর মুখে কিছু উঠবে না আমি জানি, তবু তোকে দুটো খেতে হবে ওই ছোট বোনটার কথা ভেবে। আয় বাবা, তাড়াতাড়ি খাওয়ার ঘরে আয়। জানি বাবা, জানি সময় মানুষকে সবকিছু ঠিক করে দেয়। মামুদের ছেলেটার জন্য তো খারাপ লাগছে, কিন্তু তার থেকে আরো বেশি খারাপ লাগছে মৌসুমীর জন্য। মেয়েটা নার্সিংহোমে এত দৌড়োদৌড়ি করলো, এতগুলো টাকা খরচ করলো, কিন্তু সবটাই ফালতু হয়ে গেল। নবাব, এত চেষ্টা করো মামুদের ছেলেটা মারা গেল। কি হলো নবাব? আমি ঘটনাটা শুনেই তোমার কাছে ছুটে এলাম। আর আমি বাচ্চাটাকে কবরে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। মৌ, তুমি যাবে? মৌ, তুমি যাবে একটি বারের জন্য ওর কবরে ফুল দিতে যাবে? তোমার হাত থেকে ফুল পেলে হয়তো বাচ্চাটার দাদা, স্নান করেছিস? এই বুলটি এসছে। বুলটি কি করে জানলো তুমি আমাদের বাড়িতে এসছো? তোমার গায়ের বোটকা গন্ধে। আজকেও চান করনি, বারবার বলেছিলাম বুলটি। কি করেছিস? বুলটি, কতদিন পর তোর সঙ্গে দেখা হলো, কত ফর্সা হয়ে গেছিস, সুগার বেড়ে গেছে, সাদা হয়ে গেছে, রক্ত কমে গেছে, অ্যানিমিয়া হয়েছে। একলা ফোন করিস না, এসএমএস করিস না, ফোন করে বলিস না, হোয়াটসঅ্যাপ করে বলিস না, কখন পকাত করে ঘরের মধ্যে ঢুকে যাস। কোথায় মগ, কোথায় বালতি, কোথায় শ্যাম্পু, কোথায় সাবান, কোথায় তোয়ালে, কোথায় বলে গেছি, খুলে পাচ্ছি না। কেন প্রেম যমুনায়? প্রেম রোমান তুই বলছিস? যাই প্রেম যমুনায় দড়ি বালতি পেলে চাটা করে আসি। এই দাঁড়া ভাই, কোথায় যাচ্ছিস? গান করতে হবে, তোরাতে ফোঁটা দিতে হবে। খিদে পেয়েছে, দেরি করিস। এটা কে করলো? আমি না তুই? আমি করেছি। কি ভেবেছিস ডুবে ডুবে জল খাবি, শিবের বাবাও টের পাবে না? তুমি নিশ্চয়ই বুলটি। আগে হ্যাঁ, আর তুমি নিশ্চয়ই হবু বৌদি। ওমা, এই বুলটি বড়দের সঙ্গে কি করে কথা বলতে তুমি জানো না? না, যাই মাকে আর মামাকে গিয়ে সবটা বলে আসি। মাকে গিয়ে মামাকে গিয়ে সব কথা বলে আসিস? আগে তোর উইকেটটা ফেলে দিতে হবে, আমাদের দুজনের উইকেট ঠিক পড়ে যাবে। কি দিবি বল? কি নিবি বল? তোমার দাদা না দিক, আমি দেব। তুমি ঘুষ দেবে? ঘুষ নয়, তোমায় দেব আমার ভালোবাসা। বাস হয়ে গেল। কি হয়ে গেল? বাড়িতে ঢোকার লাইন ক্লিয়ার হয়ে গেল। কিসের লাইন? একটা সিগন্যাল ডাউন হয়ে গেল। আরো দুটো দুটো সিগন্যাল। একটা সিগন্যাল আমি। দাঁড়া। বাবা কেমন আছো? কাল থেকে নিজের ছেলেকে ভাইপো বলে ডাকছো, এবার কি না যা খুশি তাই বল। আরে কি ভুল বকছিস তুই? তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। আর একটা সিগন্যাল আমি। এসো না, দাঁড়াও। লাফাতে লাফাতে ঝরিনি। যাও, হবু শ্বশুর শাশুড়ি মাকে
পেটে অসম্ভব যন্ত্রণা, তোমার মরে গেলাম। এই ধর ধর না, এই রিক্স নেওয়া যাবে না, নার্সিং হোমে নিতে হবে। বলুন ডক্টর মুখার্জি, আমার বোন এখন কেমন আছে? ভালো আছে, ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে, পেশেন্ট এখন ঘুমাচ্ছে। আচ্ছা। আমার তো ভয় কিছু নেই। আচ্ছা বলতে পারেন আমার বোনকে ভর্তি করতে এখানে কে এসেছিল? এই বকুলপুর স্কুলে হেড দিদিমণি মমতা দেবী। মমতা দেবীর কাছে গেল কি করে? স্যার বলতে ভয় লাগে, পিসির সাথে নবাবও এসেছিল এই নার্সিংহোমে। কি সাহস, পুলিশের বোন জেনেও। কি বলতে চান আপনি? এ বয়সে যা হয় অফিসার, আপনার বোন সহজ সরল মেয়ে, ওই গুন্ডাটা আপনাকে হাত করবার জন্য না আপনার বোনের মাথাটাকে করে চিবিয়ে খেয়ে নিয়েছে। দুদিন দেখেছি আমি আপনার বোনের স্কুটি করে দুজনে মিলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাস্টার্ড, ওকে আমি ছাড়বো না, ওকে আজ আমি থানার লকআপে ঢোকাবো। হ্যালো মিস্টার পাল, আপনি এখনই ফোর্স নিয়ে নবাবকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসুন, চিরুনি তল্লাশি করে ধরে নিয়ে আসুন। আমি আসছি। জানেন ডক্টর, আমার বোনের জন্য আমি উপযুক্ত পাত্র ঠিক করে রেখেছি। সে বড় ঘরের ছেলে জয়ন্ত, সে ব্যারিস্টার জয়ন্ত আমাকে কথা দিয়েছে সে আমার বোনকে বিয়ে করবেই। ওর মতো ছেলে লাখে একটা মিলবে না। ওই জয়ন্তকে ছেড়ে এই গুন্ডার নবাবের সাথে আমার বোনের বিয়ে দেবো? ইম্পসিবল। অফিসার, আপনার বোন অসুস্থ, এত উত্তেজিত হবেন না। না ডক্টর না, ওই গুন্ডাটাকে অ্যারেস্ট না করা পর্যন্ত এই এলাকা শান্ত হবে না। ওর এত বড় সাহস আমার বোনের দিকে হাত বাড়ায়। আমি অনেক বারণ করেছি স্যার, ও না গুরুর গামছা বয় না। শুনুন ডক্টর, আপনি আমার বোনের সমস্ত রিপোর্ট তৈরি করে নিয়ে ওর চিকিৎসার ব্যবস্থা করুন। যত টাকা খরচ হয় আমি করব। বিনিময়ে আমার বোনকে আপনি সুস্থ করে দিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার বোনের যেন বড় কিছু না হয়। আমরা এলাকাবাসী সকলেই আপনার বোনের সুস্থতা কামনা করছি অফিসার। তবে অফিসার এইবার নবাবকে আপনি একটা উপযুক্ত জবাব দিন। ওকে আজই আমি থানার লকআপে ঢুকিয়ে উচিত শিক্ষা দেব। নবাব, তুমি প্রস্তুত হও। এবার লোকাবের ভেতর পুলিশের পেদানি কেটে দেখ কেমন লাগে। ভেঙে ফেলবো এই লকআপ, আমি ভেঙে ফেলবো। আমি কোনো পাপ করিনি, অন্যায় করিনি, তাহলে অন্যায়ভাবে আমাকে লকআপে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো কেন? আমি সবসময় মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েছি। তাহলে জনতার আদালতে আজ একটা প্রশ্ন করতে চাই, আপনারা সবাই মিলে আমার মুক্তির দাবি জানান। আমি এসেছি নবাব, আজ তোমার গুন্ডামি শেষ দিন করে দেব। গুন্ডা নয় অফিসার, আপনি আমাকে অন্যায়ভাবে লকআপে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন। তাহলে এত অভিযোগ কেন তোমার নামে? সব অভিযোগ মিথ্যা স্যার। তুমি এলাকা হিরো সাজতে চাইছো, হিরোগিরি তোমার আমি খুঁচিয়ে দেব। এখানে তোকে কেউ বাঁচাতে পারবে না। বল গুন্ডামি। আমি গুন্ডা নই স্যার, আমি গুন্ডা নই, আমি লেখাপড়া জানা শিক্ষিত ছেলে। আপনি আমাকে অন্যায়ভাবে লকআপে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন। এত মার খেয়ে তো শিক্ষা হলো না। যে শিক্ষা আপনি আমাকে মেরে দিতে চাইছেন সেই শিক্ষা আপনি আপনার পুলিশ ডিপার্টমেন্টের সহকর্মীদের দিন। আপনার লোকাল থানার অন্যান্য অফিসারদের বলুন তারা যেন নিয়মিতভাবে খোঁড়া পঞ্চায়েত প্রতাপ চৌধুরীর হাত থেকে ঘুষ নেওয়াটা বন্ধ করে। পুলিশ প্রশাসন থাকতে কেন স্কুল বিল্ডিং এর টাকা তছরূপ করা হলো? কেন আপনার বোনকে বাঁচাতে আমাকে গুন্ডা সাজতে হয়েছিল? কি বলছো নবাব? আমার বোনকে বাঁচাতে তুমি গুন্ডা মানে? খোঁড়া পঞ্চায়েত প্রতাপ চৌধুরীর হাত থেকে আপনার বোনকে আমি বাঁচিয়েছি। হোয়াট? কিন্তু আমি জানতে চাই কেন আমার বোন তোমার সঙ্গে দেখা করে? কেন সে তোমাদের বাড়িতে গিয়েছিল? কেন সেখানে সে অসুস্থ হলো? বলার আমি জানি না স্যার, দয়া করে আপনি আপনার বোনকে গিয়ে জিজ্ঞেস করুন। আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি আমার বোনকে জাদু করে ফেলেছো। ওর থেকে টাকা নিয়ে তুমি গরিবের দেবতা সাজতে চাইছো। মাহমুদের ছেলের অ্যাক্সিডেন্টে ওর অনেক টাকা নষ্ট হয়েছে তোমার পাল্লায় পড়ে। বলো এই কথাগুলো কে? সত্যি স্যার, সত্যি আপনার বোন আমায় অনেকগুলো টাকা দিয়েছিল নার্সিংহোমের বিল মেটানোর জন্য, কিন্তু বিশ্বাস করুন টাকাগুলো আমি চাইনি, উনি আমায় জোর করে দিয়েছেন। তুমি লোভী, তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। তুমি টাকা পয়সার জন্যই আমার বোনকে ব্যবহার করেছো। স্যার, আপনার বোনকে আমার সঙ্গে দেখা করতে বারণ করবেন, কোনোদিন যেন সে কথা না বলে, ফোন না করে। আপনার কাছে অনুরোধ করবো স্যার, দয়া করে আমাকে ছেড়ে দিন। আগামীকাল আমার ছোট বোন বুলটির পাখা দেখা। বুলটির বিয়ে নিয়ে আমার পিসিমা খুব দুশ্চিন্তায় আছে। আমি বাড়ি না ফিরলে আমার ছোট বোনটা খুব কান্নাকাটি করবে স্যার।
আরে ডক্টর মুখার্জির ফোন, জানি না রিপোর্টে কি হলো। হ্যাঁ ডক্টর বলুন, আমার বোন কেমন আছে? কি রিপোর্টে কি পেয়েছেন? ঠিক আছে ঠিক আছে, আমি নিজে আসছি আপনার সঙ্গে দেখা করতে। আমি আসছি ডক্টর, আমি আসছি। না, আমি আমি এই নার্সিং হোমে থাকবো না। কেন আমি এই দুঃস্বপ্ন দেখলাম? নবাব, নবাব, তোমার জন্য আমার মন খারাপ করছে। তুমি একবার এসো নবাব, তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। সবাই তোমাকে খারাপ বললেও আমি তোমাকে খারাপ বলবো না। আমি খুব ভালো আছি নবাব, আমি খুব ভালো আছি। ডাক্তারবাবু আসলেই আমি ডাক্তারবাবুকে বলবো। যা ভেবেছিলাম ঠিক তাই। আমার আইডিয়া রং হতে পারে না, আমাকে একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, যার শরীরে ভেতরে প্রবলেম রয়েছে সেই সময় মতো চিকিৎসা করায়নি কেন? টাকা পয়সা তখন অভাব নেই, রোগ পুষে রাখার কারণটা কি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ। কি আপনি বেড ছেড়ে ওপরে উঠলেন কেন? আপনার রেস্টের প্রয়োজন, প্লিজ প্লিজ আপনি বেডে যান। ডাক্তারবাবু, আপনাকে অনুরোধ, আপনি আমাকে জোর করবেন না। আপনি আমার কি হচ্ছে? কি মৌ? দাদা, দাদা তুমি আমাকে বাড়ি নিয়ে চলো দাদা। আমি যে এই নার্সিং হোমে আর থাকতে পারছি না দাদা, প্লিজ দাদা। তুই অমন করছিস কেন? ছেলে মানুষই করলে হবে? তুই এখন অসুস্থ, ডক্টরের মতামত ছাড়া আমি তোকে বাড়ি নিয়ে যেতে পারি না বোন। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি ডক্টরের সাথে কথা বলে আমার ছুটির ব্যবস্থা করো। ঠিক আছে, তুই এখন বেডে যা। এবার বলুন ডক্টর, আপনি কেন আমাকে নার্সিং হোমে ডাকলেন? আমার বোনের রিপোর্ট আপনি কি পেয়েছেন যেটা ফোনেতে ক্লিয়ার করে বললেন না? বলুন ডক্টর, আমার বোনের কি হয়েছে? দেখুন, বলতে আমার খুব খারাপ লাগছে, তো বলতে তো আমাকে হবে। আপনার বোনের দুটো কিডনি প্রবলেম হয়েছে। কি বলছেন ডক্টর? আমার বোনের কিডনি চাই, তা নাহলে আপনার বোনকে বাঁচানো অসম্ভব। না, ও মাই গড, এখন এখন আমি কি করি? তারপর সবার চোখের সামনে চোখ দিয়ে ঝরঝর করে জল বের করবি। তখন সবাই তোকে জিজ্ঞাসা করবে, কি হয়েছে, কি হয়েছে তোমার? তখন আমি এমন কান্না কাঁদবো যে আমার মুখ থেকে কোনো কথাই বেরোবে না। কাঁদতে কাঁদতে একেবারে সেন্সলেস হয়ে যাবি। তারপর বেশ কিছুক্ষণ আমার কোনো জ্ঞান থাকবে না, সবাই আমাকে নিয়ে টেনশন করবে, আমার চোখে মুখে জল ছেটাবে। তারপর আস্তে আস্তে আমার জ্ঞানটা ফিরে আসবে। কিন্তু তারপর আমি কি করব দাদা? কাছে আয়, কানে কানে বলি।
বুঝলাম এক চালে কিস্তিমা। নবাব আমাকে অনেকবার অপমান করেছে দাদা, সবার সামনে নবাব আমাকে চড় মেরেছিল, আর তার বদলা আমি এবার কড়াই গন্ডায় বুঝে নেব। আর ওই প্রতাপ চৌধুরী, ওকে ছাড়লে চলবে না, ওকে ধরেই আমাদের গুছিয়ে নিতে হবে। ওই নারী লোভী প্রতাপশালী প্রতাপ চৌধুরীকে হাত করেই আমাদের উঠতে হবে সৌভাগ্যের স্বর্ণ শিখরে। আরে বাবা, প্রতাপ তো আমার হাতের মুঠোয়, আমার জন্য সে পাগল। না, তুই ওকে চিনিস না পালি। ও নিজে পাগল হয় না, সবাইকে পাগল করে দেয়। আমার চেয়ে ভালো কেউ চেনে না রে। ছোট্টবেলা থেকে আমরা একসঙ্গে এক স্কুলে পড়াশোনা করেছি, খেলাধুলা করেছি। গরিব ঘরের ছেলে বলেও আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতো, ভালো ভালো পোশাক পরে ঘুরে বেড়াতো। আর আমি পুরনো ছেঁড়া জামা প্যান্ট পরতাম বলে, গরিব ছোট লোক বলে আমাকে নিয়ে মজা করত, মজা। লজ্জায় মাথা নিচু করে থাকতাম আমি। স্কুল জীবন থেকে প্রতাপ রাজনীতি করত, মারদাঙ্গা বোমাবাজি করে কলেজে সব ইলেকশনে জিতত। আর আমি গরিব সাধারণ ছেলে বলে জোর করে আমাকে কাছে টেনে নিত। তখন আমাদের সংসারে প্রচুর অভাব ছিল বলে মাঝে মাঝে আমাকে অর্থ সাহায্য করত, বিনিময়ে আমাকে ওর সঙ্গ দিতে হতো। একবার ইলেকশনের আগে একটা পুরো বাড়িতে প্রতাপের কথা মতো বোম বাঁধতে গিয়ে বোম ব্লাস্ট করে আমার একটা পা চিরদিনের মতো নষ্ট হয়ে যায়। ওই শহরের বাচ্চাটা ভালো করে আমার চিকিৎসাটা পর্যন্ত করায়নি। পড়াশোনাটা আমার সেখানেই শেষ হয়ে গেল। সংসারের অভাব মেটাতে 2 নম্বরই খাতায় নাম লেখালাম। তারপর থেকে ওই প্রতাপ চৌধুরীর ডান হাত হয়ে চুরি, ডাকাতি, খুন সব করেছি, সব। তুমি এসব কি বলছো দাদা? কিন্তু এখন আর এসব মন থেকে মেনে নিতে পারি না রে। একটা একটা করে অন্যায় করেছি আর বিবেকের দংশনে জ্বলেছি। বিবেকের দরজায় বারবার আঘাত করে কে যেন চিৎকার করে আমাকে বলছে, পঞ্চানন তুই একটা পাপী, তুই নোংরা, তুই সমাজ বিরোধী, তুই মানব জাতির লজ্জা। রাতের ঘুম কোথায় হারিয়ে গেল। কিন্তু আমি জানি যথা ধর্ম তথা জয়। একদিন এমন সময় আসবে যখন পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, জেল হাজত হবে। এই সমাজের চোখে আমি হয়ে যাব আসামি। সবাই আমাকে দেখে ঘৃণা করবে, ঘৃণা। তাহলে তুমি এইসব ছেড়ে বেরিয়ে এসো দাদা, তুমি তো জানো। সব জানলে ওই লাইন ছেড়ে আমি বেরিয়ে যেতে পারি না রে। কারণ যদি আমি ওদের কথা খেলাপ করি, যদি আমি এই কালো পথ ছেড়ে আলোর সন্ধান করি, তাহলে ওই প্রতাপ চৌধুরী আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। তাই তো এক হাতে ছুরি আর এক হাতে পিস্তল নিয়ে আমি রাতের অন্ধকারে প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াই। ওই কালো পথে রোজগার করার টাকা তুলে নিয়ে এসে ওই কালো মানুষ প্রতাপ চৌধুরীর হাতে তুলে দিই। তার মানে তুমি যা করো মন থেকে করো না, নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করো। কিন্তু মনে রাখিস, যে আমার জীবনের আলো নিভিয়ে দিয়ে আমাকে এই অন্ধকার রাস্তায় টেনে নামিয়েছে, তাকে আমি ছাড়বো না, বদলামি নেব। কিন্তু তার জন্য তো আমাকে তুমি বলি দিচ্ছ দাদা। আমি একটা মেয়ে হয়ে কি করে আমার ইচ্ছের বিরুদ্ধে ওই নোংরা প্রতাপ চৌধুরীর সাথে মিশবো তুমি বলতে পারো? আমি তো চেয়েছিলাম আমার জীবনটাকে একটু সুন্দরভাবে বাঁচবো, আর 5টা মেয়ের মতো আমিও তো চেয়েছিলাম লেখাপড়া শিখবো, সমাজে প্রতিষ্ঠিত হব, আদর্শবতী বঙ্গ নারী হয়ে সংসার করব। সেটা তোর ভাগ্যে নেই। কেন নেই দাদা, কেন নেই? আমি পারতাম না ভালো করে লেখাপড়া শিখতে, তুমি আমাকে তা শিখতে দাওনি। চেয়েছিলাম আদর্শবতী বঙ্গ নারী হতে, তুমি আমাকে তা হতে দাওনি। যখনই ঠাকুর ঘরে ঠাকুরের সামনে গিয়ে বসতাম, তখনই সেখান থেকে টেনে হিচড়ে নিয়ে এসে আমাকে মদের আসরে বসিয়ে দিতে তুমি। চেয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত শিখতে, কিন্তু আমাকে ওই অসভ্য গান শিখতে বাধ্য করেছিলে তুমি। চেয়েছিলাম কত্থক শিখতে, কিন্তু আমাকে ওই অশ্লীল নোংরা নাচ শিখতে বাধ্য করেছিলে তুমি। হ্যাঁ তুমি দাদা, তুমি। তোমার জন্য আমার জীবন নষ্ট হয়েছে, তোমার জন্য আমার স্বপ্ন ভঙ্গ হয়েছে, আমার এই জীবন ধ্বংস হবে শুধুমাত্র তোমার জন্য। চুপ করবি তুই? কেন চুপ করব দাদা, কেন চুপ করব? দাদা হয়ে বোনের জীবন গড়ে তো দাওনি, উল্টে ভেঙে দিয়েছো। আমি
পাইব। বহুত আচ্ছা বলি, বহুত আচ্ছা। এই কিছুদিনের মধ্যে না তোমাকে নিয়ে আমি দার্জিলিং বেড়াতে যাবো। আজ চলি। হ্যাঁ, ভালো কথা। এই তোমার মোবাইলে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো নিয়ে তুমি বুলটি বাড়ি চলে গিয়ে বুলটি বিয়ে ভেঙে দিয়ে নবাবের উদ্ধত্ত জবাব দেবে। হ্যাঁ, পাত্রপক্ষ ওই ছবিগুলো দেখলে বিয়ে ভেঙে দেবে। যাও বলি, যাও তাড়াতাড়ি চলে যাও। যা মালও তো শেষ, কি হবে? এই খেলা শেষ। এবার যাব অন্য খেলা খেলতে নবাবের বাড়ি, যেখানে আজকে হবে নবাবের বোন বুলটির বিয়ের পাকা দেখা। আমি আসছি নবাব, তোমার ওই ডানা দুটোকে ছাড়তে আমি আসছি।